নিখিল, তুই এমন লজ্জা পাচ্ছিস, মনে হচ্ছে যেন তুই আজকেই তোর নতুন বউ নিয়ে বাড়িতে ঢুকলি। আমারও তো তাই মনে হচ্ছে, আবার নতুন করে সব শুরু করতে হবে। শ্যামা যে কিছুই মনে করতে পারছে না, ওর কাছে আমি অচেনা একজন মানুষ। হ্যাঁ রে নিখিল, সত্যি তো এত লজ্জা কেন পাচ্ছিস? দেখ, তোদের মেয়ের বয়সই তো 18 হয়ে গেল। আর মজার কথা দেখ, সে আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে বরণ দেখছে। লজ্জা পাস নে। আরে এতদিন দূরে দূরে ছিল, এখন কাছে আসতে একটু লজ্জা তো হবেই। তো ভালোই তো লাগছে, মনে হচ্ছে ছোট ছেলের আবার নতুন করে বিয়ে দিচ্ছি। বাবা, তোমার বড় ছেলে কি দোষ করলো বলো তো? তারও আরেকবার বিয়ে দিয়ে দাও। কি পাপিয়া, আরেকবার মালা বদল হয়ে যাবে নাকি? হ্যাঁ, এই তুই চুপ করবে? আরে ওই দেখো, আরে আমার পুরনো বউকে আবার বিয়ে করবো, তাতেও আপত্তি? মা, তুমি বরণ করা শুরু করো তো, না হলে তোমার বড় ছেলে থামবে না। এই বিজলি, তাড়াতাড়ি মিষ্টিটা নিয়ে আয়। এই তো আমি এসে গেছি। কৃষ্ণ কলি আমি তারে বলি, কৃষ্ণ কলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে, কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যত কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারে বলি। হ্যাঁ রে বিজলি, ধর এটা ধর। হ্যাঁ, কোথায় থাকিস বল দেখিনি? সারাক্ষণ ফোনে গুজুর গুজুর ফুসুর ফুসুর, একটা কাজের সময় পাওয়া যায় তোকে লাগবে না। যা। না 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 মা, ভুল হয়ে গেছে, সরি। আর কোনোদিন হবে না, প্রমিস। প্রমিস? বদমাইশ দেখেছিস এরকম? হ্যাঁ, কই বড় বৌমা, জল দাও। বৃন্দাবন, সাদা কাপড়টা তাহলে আমি আনতে যাই। আর তো কেউ কাজের লোক থাকে না বাড়িতে। দাঁড়া বাজানো, এই তো আমি যাচ্ছি।
বৃন্দাবন সাবধানে, এদিকে এসো এসো। ওটা রাখো, ওটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলে চলবে? রাখো রাখো রাখো। নে এবার দুধে আলতায় পা ডুবিয়ে ঘরে ঢোক। কি রে, আয়। কি হলো মা? ঠাম্মি কি বলছে সেটা করো। দুধে আলতায় পা দিয়ে ঘরে ঢোকো। মা আবার কেন ভয় পাচ্ছ বলো তো? আমরা আমাদের আপনজনদের তো ফিরে পেয়েছি। কি যে আনন্দ হচ্ছে না তোমাকে দেখে। জানো তো দাদান ঠাম্মি, আমি না মাকে সবসময় জিজ্ঞেস করতাম তোমার আসল বাড়ি কোথায়, তোমার আত্মীয় স্বজন কোথায়। আর সেসব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তোমার পুণ্যের ফল এসব। তুমি খুব ভালো জানো তো মা, সারা জীবন তুমি নিষ্ঠা ভরে কিষাণজির পুজো করে এসেছো। তাই জন্যই তো তোমার সংসার, তোমার স্বামীকে তুমি ফিরে পেয়েছো। যদি তাই হবে তাহলে আমার স্মৃতিও তুমি কেন ফিরিয়ে দিচ্ছ না? অজান্তে আমি কি এমন দোষ করেছিলাম বলো না? এটা কি তারই শাস্তি? মা তুমি আবার কি ভাবছো? তোমার পুণ্যের জন্যই তো আমি আমার বাবাকে ফিরে পেয়েছি, আমার পরিবারকে ফিরে পেয়েছি। মা তোমার একটু আনন্দ হচ্ছে না? আমার মনে এত দ্বিধা থাকা সত্ত্বেও সব কিছু মেনে নিয়ে এই বাড়িতে ঢুকছি, সে তো শুধু তোর জন্যই রে মা। অনেক ভেবেছিস, আয় আয়, অনেক সময় নষ্ট হয়েছে, আয়। চলে এসো। এখানে এখানে এখানে। আয় বাহ বাহ। আয় আয়, ওরম করে থাকে, এত কিসের ভয়? আয় আয়, নিজের বাড়ি তো। হ্যাঁ ও বড় বৌমা, বলছি যে ওদের ঘরটা একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো। আর আমার তো সেই বয়স নেই যে ছেলে বউয়ের ঘর সাজিয়ে দেবো, বলো। মা তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, আমি বৃন্দাবন আর বিজলিকে নিয়ে গিয়ে ঘরটা সুন্দর করে সাজিয়ে দেবো। সে আমি জানি, তুমি পারবে, সব দায়িত্ব নিয়ে করবে। ও দেখেছো, ভুলেই গেলাম, দেখো কেমন শুকনো মুখে দাঁড়িয়ে আছে সবাই। খাওয়ার ব্যবস্থা করতে হবে তো। হ্যাঁ গো, শুধু গিন্নিদের বগল দাবা করে দাঁড়িয়ে থাকলে চলবে? তাদের তো খেতেও দিতে হবে নাকি? চলো চলো, হ্যাঁ শ্যামা চল। হ্যাঁ সবাই চলো। হ্যাঁ দিদি ভাইরা চলে এসো, খেতে বসবো আমরা। চলে এসো চলে এসো চলে এসো। কোথায় বৃন্দাবন, সরো। আমি জানি না কৃষ্ণ, আমি সত্যি কোনো ভুল করছি কিনা। এরা যে আমার পরিবারের লোক, সে কথা যে একবারের জন্য আমার মনে পড়ছে না। আর কৃষ্ণের বাবুজিকে নিজের স্বামী হিসেবে মানতে আমার যে কেমন একটু অস্বস্তি হচ্ছে ঠাকুর। আমি শুধু এইটুকু জানি, এরা খুব ভালো মানুষ। এরা আমাকে চিনতে পেরেছেন বলে
আর আমার মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু মেনে নিচ্ছি। আমাকে তুমি পথ দেখিও কৃষ্ণ, এদের সবার মনের আশা যেন আমি পূরণ করতে পারি। আর যদি কোনো দোষ ত্রুটি হয়ে যায় তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর। শ্যামা, আমি তোমার স্বামী এটা না জেনে আমাকে স্বামী হিসেবে মেনে নেওয়াটা তোমার মতো মেয়ের পক্ষে ঠিক কতটা কঠিন তা আমি বুঝি। একদিন ঠিক আসবে যখন তুমি আমাকে চিনতে পারবে, তোমার মনে পড়ে যাবে যে তুমি তুমি তোমার এই নিখিলকে ঠিক কতটা ভালোবেসেছিলে। কৃষ্ণের বাবুজিকে শ্রদ্ধা করা যায়, কিন্তু স্বামী হিসেবে ভালোবাসা যায় কিনা সেটা আমি জানি না। আমি জানি না আমি কোনোদিনও ওনাকে ওনার প্রাপ্য মর্যাদা দিতে পারবো কিনা। পারবে শ্যামা, আবার আমাকে বিশ্বাস করতে পারবে, ভালোবাসতে পারবে। কত ভুল বুঝেছি তোমাকে শ্যামা, কতবার কতভাবে অমর্যাদা করেছি, তোমার গান নষ্ট করেছি। কিন্তু আজ বুঝলাম তুমি কোন যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন কাটিয়েছ। আমার মেয়েটা কতটা স্ট্রাগল করে বেঁচে থেকেছে। তবে একবার যখন তোমাদের ফিরে পেয়েছি, আর তোমাদের কোনো ক্ষতি আমি হতে দেব না শ্যামা। ক্ষমা করো, ক্ষমা করো আমাকে শ্যামা। আমাদের কৃষ্ণাকে আমরা নতুন করে জীবন উপহার দেব, আর কোনো আঁচ ওর গায়ে লাগতে দেব না। কৃষ্ণাকে তো আমি ছাড়বো না, তোমরা যে যা খুশি বলো। কাল পর্যন্ত যে বাড়ির আশ্রিতা ছিল, একবেলা খাবার জোটানোর জন্য খেটে খেয়ে মরতে হতো, সে নাকি এ বাড়ির মেয়ে, আমার বোন। বোন মাই ফুট। কৃষ্ণা, তুই আমার মেয়ে। দাদাজি, মুন্নি একমাত্র এই বাড়ির আদরের মেয়ে, আর তার আদরে যে ভাগ বসাতে আসবে তাকে আমি পথ থেকে সরিয়ে দেব। আমি একমাত্র এই বাড়ির মেয়ে। কোথা থেকে কে এসে বলবে সে পাপার মেয়ে, আর সেটা আমাকে মেনে নিতে হবে। একটি চরে তোমার গাল আমি লাল করে দেবো। বলো, কেন তুমি এরকম করেছিলে? আজ তোমরা সবাই আমাকে বকলে, এইবার দেখো আমি ওদের কি অবস্থা করি। তোমরা সবাই ওদেরকে ভালো মানুষ ভাবো, ভালো মানুষ তোমাদের খুব পছন্দ, তাই না? এবার দেখো ভালো মানুষের নাটক করে আমি ওদের কি হাল করি। মুন্নি, মুন্নি, তুমি খাবার না খেয়ে কেন চলে এলে বলো তো? হ্যাঁ, খাবার পেলে আসতে নেই। আজকে বছরকার দিন, আজকে খাবার না খেয়ে খালি পেটে থাকতে আছে? বসো বসো, খাবে, এসো, চলো আমি বেড়ে দিচ্ছি। এই দেখ মুন্নি, তুই খাসনি বলে তোর এই বোনটাকেও খেতে বসাতে পারলাম না। বললো দিদি ভাই না খেলে আমি খাবো না। দিদি ভাই না খেলে উনিও খাবেন না, ন্যাকামি যত সব। না কৃষ্ণা, তুমি খেয়ে নাও, আমি বিকেল থেকে অনেক স্ন্যাক্স খেয়েছি, আমার আর খিদে নেই। না দিদি ভাই, তোমাকেই সবগুলো শেষ করতে হবে। আমি তোমাকে খেতে দেখে তবেই খেতে যাব, চলো। না, সেটা হবে না। যদি খেতেই হয় তাহলে আমরা একসাথে ওই প্লেট থেকে শেয়ার করে খাবো।
কিন্তু দিদিভাই আমি তো নিরামিষ খাই। ওরে, আমি এই নিরামিষটাই নিয়ে এসেছিলাম আমার দিদি ভাইয়ের জন্য। কি কৃষ্ণা, রাজি তো? আয় আয় আয়, আমরা খেয়ে নি, চল। দেখেছো বড় বৌমা, আমাদের বাড়ির ছোট মেয়েরা কেমন একবেলায় দিদি হয়ে গেছে। দিদি ভাই, তোমার এই বোন কিন্তু শহুরে আদব কায়দা জানে না, তোমাকেই শিখিয়ে পড়িয়ে নিতে হবে, তো তোমাকেই শিখিয়ে পড়িয়ে রাখতে হবে। শোনো, আজ একটা কথা তোমাদের দুজনকে বলে যাই। হ্যাঁ, আমরা দেখো, আমার তো বয়স হয়েছে, তোমার দাদাদেরও বয়স হয়েছে, তোমার জেম্মা, তোমার মা সবাই থাকবে, কিন্তু দায়িত্ব কাদের নিতে হবে? তোমাদের প্রজন্মকে, তাই তো? হ্যাঁ, আমি আর কতদিন, দাদান আর কতদিন, তোমরা দুই দিদি ভাই, আমার দুই দাদু ভাই, এরাই তো চৌধুরী পরিবারের স্তম্ভ। আর স্তম্ভ যদি ঠিক থাকে, পরিবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে। তাই বলছি, এইভাবে একে অপরকে ভালোবেসো। আমার দাদু ভাইরা যোগাবে শক্তি, আর আমার এই দুই দিদি ভাই হবে আলো। হ্যাঁ, এইভাবেই আমাদের চৌধুরী পরিবার এগিয়ে যাবে, এইভাবেই ভালোবাসবে। লোকে তখন বলবে যে এই ভালোবাসাই চৌধুরী পরিবারের শক্তি, তাই তো? বড় বৌমা, কৃষ্ণা, আই এম সরি। ব্যাস দিদিভাই, ব্যাস। ও বিষয়ে তুমি আর একটাও কথা বলবে না। আমি দাদানকেও বলে দিয়েছি, ও বিষয়ে যেন এ বাড়িতে আর কোনো কথা না হয়। কৃষ্ণা, আসলে আমি আর কিচ্ছু বলতে হবে না দিদিভাই, আমি সব বুঝতে পেরেছি। আসলে আমি ছোটবেলা থেকে তো কিছুই না পেয়ে বড় হয়েছি, তাই আমার এসবে হিংসে হয় না। কিন্তু তুমি তো এ বাড়ির সবার আদর যত্ন একাই পেয়ে মানুষ হয়েছে। হঠাৎ করে কেউ যদি এসে তোমার আদর যত্নে ভাগ বসায়, তোমার তো রাগ হবেই, সেটাই তো স্বাভাবিক দিদিভাই। তাও কৃষ্ণা, আই এম সরি রে। আমি বলতে বারণ করছি না, আমি জানি তো তুমি আমার লক্ষ্মী দিদিভাই। ঝোঁকের মাথায় একটা ভুল কাজ করে ফেলেছ। দেখেছো বড় বৌমা, আমাদের কৃষ্ণের মনটাও একেবারে শ্যামার মতো। তাই তো দেখছি না। দিদি ভাই, বোনকে কিছু বলো। আমি আর কি বলবো ঠাম্মি, ও তো আমার বোন। আজ থেকে আমি ওকে প্রোটেক্ট করে রাখবো, ওর কোনো ক্ষতি হলে সেটার দায়িত্ব আমার। মা, এবার চলো, তোমার দুই নাতনির ভাব হয়ে গেছে, এখন আমাদের এখানে থেকে কোনো কাজ নেই, তুমি বরং খেয়ে নেবে। চলো চলো চলো। ও মা, বলছি কি, যাওয়ার সময় একবার শ্যামা নিখিলের ঘরটা দেখে যাবে।
আসলে নিখিলের ঘরে শ্যামা এতদিন পরে যাবে তো, আমি না খাটটাকে সুন্দর করে ওই গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়ে দিয়েছি, তুমি গিয়ে দেখবে। আমি আর দেখে কি করব? আমার দেখা না দেখায় কি এসে যায়। শোনো, তুমি সাজিয়েছো মানে সুন্দরই হয়েছে, ব্যাস। তার চেয়ে বরং যাদের জন্য ঘর সাজিয়েছো তাদের জিজ্ঞেস করে নাও কেমন লেগেছে। তুমি তো জানোই মা, শ্যামার কিছুই মনে নেই, কেমন একটা জড়সড় হয়ে আছে। ওর না খুব অস্বস্তি হচ্ছে, আমি ওকে দেখেই বুঝতে পারছি। কি জিজ্ঞেস করবো বলো তো? আর নিখিলকে জিজ্ঞেস করবো সেই সাহস বাবা আমার নেই। অত ভেবো না, ও শ্যামার অস্বস্তি দুদিনে কেটে যাবে। তোমার মনে নেই ও যখন প্রথম এসেছিল, প্রথম আমার বাড়ি এলো, তখন তো আরো অস্বস্তি বোধ করতো। সেও যখন কেটে গেছে ও কেটে যাবে। আর ধরে নাও না, আবার নতুন করে ওদের বিয়ে হয়েছে। সেটাই মা। ও ভালো কথা, ঘর সাজানোর কথা বলতে মনে পড়ে গেল, আসল কথাটাই তো বলা হয়নি। বলছি এই ঘরটারও তো একটা ব্যবস্থা করতে হবে, হ্যাঁ? সেটাও তো বলতে হবে। এই ঘরের কি কথা ঠাম্মি? উমা, এই যে কৃষ্ণা দিদি ভাই, সেও তো এখন থেকে আমার দিদি ভাইয়ের সঙ্গেই থাকবে, হ্যাঁ? এই ভয়টাই পাচ্ছিলাম। ও কি আর এখন আউট হাউসে থাকবে? ও তো এখন বাড়ির মেয়ে। বড় বৌমা, এই ঘরে খাট আলমারি এসবের বন্দোবস্ত করতে হবে তো। থাক না ঠাম্মি, দিদি ভাইয়ের তো এত বছরের অভ্যাস একা থাকা, আমি হঠাৎ করে এলে দিদি ভাইয়ের অসুবিধা হবে। কেন, অসুবিধার কথা কেউ বলেছে বুঝি? কি মুন্নি দিদি ভাই, বলেছো তুমি অসুবিধা হবে? আমাকে না জানিয়ে ডিসিশন নিয়ে আবার আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আমার অসুবিধা আছে কিনা। ডিসকাস্টিং। দিদিভাই ভালো বলে না বলছে, কিন্তু আমি জানি দিদিভাইয়ের একটু হলেও অসুবিধা হবে। শোনো মেয়ের কথা, হ্যাঁ? তা তুই কোথায় থাকবি তাহলে? কেন ঠাম্মি, আমি ওই আউট হাউসের ঘরেই থাকবো। থাক তুই আমার ঘরে, তাহলে তোর লাইফটাকে হেল্প করে দিতে আমার আরো বেশি সুবিধা হবে।